রাত 11:42। বদ্ধ একটা ঘরে একজন মানুষ হাত পা মুখ বাঁধা অবস্থায় বসে আছে। লোকটা শুধু গোঙাচ্ছে। তার মাথার উপরে একটা ছোট্ট লাল বাল্ব জ্বলছে এবং একটা ছোট্ট সিলিং ফ্যান অনবরত ঘুরছে। এমন সময় হঠাৎ করে ঘরে 4জন লোকের প্রবেশ। তাদের সবার মুখে মাস্ক পরা আর পরনে কালো প্যান্ট এবং জ্যাকেট। 4জন লোকের মধ্যে একজন সামনে এগিয়ে আসলো আর বাকি 3জনের মধ্যে থেকে একজন তাকে একটা চেয়ার এনে দিল বসার জন্য। 4 নম্বর আগন্তুকটি চেয়ারে বসলো। সে সামনে চেয়ারে বাঁধা অবস্থায় বসে থাকা লোকটির মুখ থেকে কাপড়টি সরিয়ে দিতেই বলল এবং ওই 3জনের মধ্য থেকে একজনকে ওর মুখ থেকে কাপড়টি সরিয়ে দিল। তারপর বসে থাকা আগন্তুকটি বলা শুরু করলো, কেমন আছিস জাফর? কে কে তোমরা? চেয়ারে বাঁধা লোকটির নাম জাফর। আমাদের চিনতে পারছিস না? না, কে তোমরা? আমাকে এইভাবে বেঁধে রেখেছো কেন? রাশেদ ভাই জানতে পারলে তোমাদের কি অবস্থা করবে তোমাদের কোনো ধারণা আছে? আগন্তুক 4 এই কথা শুনে অট্টহাসিতে হেসে পড়ে। এইভাবে হাসছো কেন? তুই যত সুন্দর জোকস বললি তো হাসবো না? রাশেদ নাকি আমায় ছাড়বে না। আচ্ছা এত কথা বাদ দে, রাশেদের নেক্সট প্ল্যান কি আমায় বল। তোরা কি করতে যাচ্ছিস আগামীতে? আমি কিচ্ছু জানি না। জাফর এই কথাটা বলার সাথে সাথেই আগন্তুক 4 তার পায়ের সাইড থেকে লুকানো একটি ছুরি বের করে জাফরের হাতে ঢুকিয়ে দেয়। জাফর ব্যথায় কোঁকড়াতে থাকে। এতক্ষণ ভালোভাবে কথা বলেছি কিন্তু তুই আর ভালো থাকতে দিলি না। এখন সত্যি করে বল, তোদের নেক্সট টার্গেট কি? আমি সত্যি বলছি, কিচ্ছু জানি না ভাই। আগন্তুক 4 আরও একটা ছুরি বের করে তার আরেক হাতে ঢুকিয়ে দেয়। জাফর একদম পাগলের মতন চিৎকার করতে থাকে। প্রচণ্ড ব্যথায় যন্ত্রণায় তার আত্মারাম যেন খাঁচা থেকে বের হওয়ার উপক্রম। জাফর বলতে থাকে, আমি বলছি সব বলছি। আজ থেকে 3 দিন পর নদীর ওপারে একটি গোডাউন রয়েছে, ওখান থেকে 28 জন মেয়ে সহ অনেক ড্রাগস অস্ত্র পাচার করা হবে। আগন্তুক 4 তার হাতে থাকা বন্দুকটি তার দিকে তাক করে বলে, আচ্ছা ঠিক আছে, তোর কাজ শেষ, তোর আর দরকার নেই। আমি তো আপনাকে সব বলেই দিলাম। আমার এখান থেকে আজ অবধি কোনো অপরাধী বেঁচে ফেরেনি, তুইও ফিরবি না। প্লিজ আমাকে মারবেন না। আই অ্যাম সরি। জাফর অনেক আকুতি মিনতি করার পর বলছে, আপনার নামটা অন্তত বলুন। ঠিক আছে, মরার আগে আমার নাম শুনে যা। আমি হলাম রাইনো। রাইনো? আপনি সেই রাইনো? জাফর আর কিছু বলতে পারে না, তার আগেই একটা গুলি তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। রাইনো তাকে আর বাঁচিয়ে রাখে না। পরের দিন সকালবেলা তন্ময় ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করেছে। তার জীবনের নতুন অধ্যায়। তার পরনে মোটামুটি মানের জামা কাপড়। একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যেমন পোশাক আশাক পরে ঠিক তেমনটা। তন্ময় ভার্সিটিতে ঢুকে চারিদিকটা চোখ মেলে ভালো করে দেখে নিচ্ছে। আশেপাশে কত ছেলে মেয়ে, কোথাও কতগুলো ছেলে মেয়ে গোল হয়ে আড্ডা দিচ্ছে, কোথাও আবার কিছু বকাটে ছেলেরা একসাথে আড্ডা দিচ্ছে। তন্ময় আর অত কিছু ভাবে না। সে দেখতে পায় ভার্সিটিতে যে বড় আম গাছটা আছে তার নিচে একটা ছেলে বসে বাদাম বিক্রি করছে। তার বয়সটা আনুমানিক 10 থেকে 12। সে তার কাছে যায়, গিয়ে ওই গাছটার নিচে বসে। তার বসা দেখে ওই ছেলেটি বলে, ভাই বাদাম লন। তন্ময় কিছু না ভেবে বলে, দাও 20 টাকার বাদাম দাও। আচ্ছা দাঁড়ান দিতাছি। তন্ময়ের কাছ থেকে বাদাম নিয়ে ওকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? ভাই আমার নাম রাজু। ও আচ্ছা, এই বয়সে তুমি এগুলো করছো কেন? সে অনেক কাহিনী ভাই। বলো দেখি শুনি। আসলে ভাই মুই যখন ছোট ছিলাম মোর বাপে এক দুরারোগ ব্যাধিতে মারা যায় আর মোর মাও এখন খুবই অসুস্থ। তাই মুই অল্প বয়স থেকেই এই কাজ করতাছি আর যা কামাই করি তা দিয়া মোর মাল লাইগা ওষুধ কিনা লইয়া যাই। ও বুঝলাম। তন্ময় ওখানে বসে থেকে রাজুর সাথে আরো কিছুক্ষণ কথা বলতে থাকে এবং
এর মধ্যেই ক্লাস শুরুর বেল দিয়ে দেয়। তন্ময় ওখানে থেকে উঠে বাদামের টাকাটা দিয়ে রাজুকে দিতে যায়। তন্ময় ওকে 100 টাকার একটা নোট দিয়ে বলে, এই নাও টাকা। ভাই আপনি তো মোর আজকের প্রথম কাস্টমার, মোর কাছে তো বাংতি নাই। আচ্ছা তাইলে পুরোটাই রাখো, আমি গেলাম। তন্ময় আর কিছু না বলে সেখান থেকে তার ক্লাসের উদ্দেশ্যে রওনা হয়। তন্ময় অনেক খোঁজাখুঁজির পর তার ক্লাসরুম খুঁজে পায়। সে দেখে যে ক্লাসে অনেক ছেলে মেয়ে এবং শেষে একটা বেঞ্চ ফাঁকা আছে এবং সেখানে আরেকটা ছেলে বসে আছে। সে যথেষ্ট পরিপাটি বড় ঘরের ছেলে বলে মনে হচ্ছে। তন্ময় তার ওখানে গিয়ে বলে, আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ বলো, সমস্যা নেই। তন্ময় ছেলেটির পাশে বসে যায় আর দেখতে থাকে ক্লাসরুমের সকলের চালচলন, কথা বলার ধরন তার থেকে আলাদা। তাদের তুলনায় তন্ময় অত্যন্ত সাদামাটা ছেলে। তার মধ্যে সে গ্রাম থেকে বিলং করে। তন্ময় এসব ভাবছিল। হঠাৎ করে তার পাশে বসা ছেলেটি কিছুটা মৃদু হেসে তন্ময়কে বলে, তোমার নাম কি? আমার নাম তন্ময়। তোমার নাম? আমার নাম আবির। আমার বাবা একজন নামকরা বিজনেসম্যান। তা তুমি মনে হয় নতুন? হ্যাঁ, আমি আজকেই প্রথম এসেছি। বুঝতে পারছি, ওই জন্যই এদিক ওদিক তাকাচ্ছ, নার্ভাস ফিল করছো। তন্ময় কিছুটা মৃদু হেসে বলে, একটু একটু তো নার্ভাস লাগছেই, নতুন জায়গা, নতুন পরিবেশ। ও আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা কি বন্ধু হতে পারি? আমার মতো একটা খ্যাত ছেলের সাথে বন্ধুত্ব করবে? আরে কে বলেছে তুমি খ্যাত? তুমি যথেষ্ট সুন্দর দেখতে, ইনোসেন্ট ফেস তোমার। আর আমি ওরকম না। আমি বাকিদের মতো অত স্ট্যাটাস ভাবে চলি না, সাধারণ থাকি সব সময়। ভার্সিটিতে আমার আরো ফ্রেন্ড আছে, ওদের সাথে তোমার পরিচয় করে দেবনি। আচ্ছা। তা তোমার বাবা কি করে? আবিরের এইরকম প্রশ্নে তন্ময় কিছুটা বিষণ্ণ হয়ে হালকা গলায় বলে, আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও আই এম সরি, কিছু মনে করো না। না, কোনো ব্যাপার না। তাহলে তোমার চলছে কিভাবে? বাবার কিছু টাকা পয়সা ছিল আর আমি টিউশনি করানোর মাধ্যমে নিজের খরচ চালাই। তন্ময় সত্যটা বলল না তার টাকা পয়সা সম্বন্ধে। ও আচ্ছা, বুঝতে পারছি। তন্ময়ের ঘটনা শুনে আবিরের মনে তার প্রতি একটু মায়ার সৃষ্টি হলো। তন্ময় আর আবির আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে। এরই মধ্যে ক্লাসে স্যার প্রবেশ করেন এবং যথারীতি তিনি তার ক্লাস করাতে থাকেন। একদম ক্লাসের শেষ পর্যায়ে তিনি বলেন, আজকের মতো তো ক্লাস শেষ। তো আমি তোমাদের ক্লাসের বিষয়ে বাইরে গিয়ে একটা প্রশ্ন করতে চাই। আমি দেখতে চাই যে তোমরা কারা কারা সঠিক উত্তর দিতে পারো। জি স্যার, আপনি প্রশ্ন করুন। আচ্ছা তোমরা বলো তো, যে যখন কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের মন এবং মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব হয়, বা তোমরা বলতে পারো যে যখন আমাদের মন এক কথা বলে আর মস্তিষ্ক আরেক কথা বলে, তখন আমাদের কার কথা শোনা উচিত? স্যার এই প্রশ্ন শুনে সবাই উৎসাহিত হয়ে কেউ বলছে মন, আবার কেউ বলছে মস্তিষ্ক। তবে স্যার যখন এইটার বর্ণনা বা কারণ চাচ্ছেন তখন সেটা আর কেউই দিতে পারছে না। তন্ময় আর আবির পুরো বিষয়টা ভালো করে শুনছে। তন্ময় একটু মুচকি মুচকি হাসছে। তন্ময়ের হাসিটা আবার দেখতে পেয়েছে। কি হলো, তুমি হাসছো যে? তুমি কি এর উত্তরটা দিতে পারবে? তন্ময় কিছু একটা বলতে যাবে, অমন সময় ক্লাসে একজন মেয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে বলে, স্যার আমি পারবো মনে হয়। হ্যাঁ নেহা বলো, কি হবে উত্তরটা? ক্লাসের সকলের দৃষ্টি এখন নেহার দিকে। তন্ময়ও মেয়েটির দিকে তাকিয়েছে। এমন সময় আবির বলে, এ হলো ক্লাসের ফার্স্ট গার্ল নেহা। কোনোবার ফার্স্ট ছাড়া সেকেন্ড হয় না। আর নেহা হলো ভার্সিটির জাতীয় ক্রাশ। এখানকার সবাই ওর জন্য পাগল, কিন্তু ও কাউকে পাত্তা দেয় না। বাংলাদেশের নাম্বার 1 বিজনেসম্যান আশরাফ চৌধুরীর মেয়ে। তন্ময় আবিরের কথাগুলো মন দিয়ে শুনতেছিল, কিন্তু আশরাফ চৌধুরীর নাম শোনার পর সে কিছুটা অবাক হয়ে বলে, আশরাফ চৌধুরী? হ্যাঁ আশরাফ চৌধুরী। তুমি কি চেনো নাকি? কই না তো, আমি কিভাবে চিনব? আমি চিনি না উনাকে। কত বড় একজন মানুষ উনি। ও আচ্ছা। তন্ময় মনে মনে ভাবতে থাকে আশরাফ চৌধুরীকে তো সে খুব ভালো করে চেনে। তন্ময় কিভাবে আশরাফ চৌধুরীকে চেনে? এত বড় একজন ব্যক্তিকে কিভাবে তন্ময় চিনতে পারে? এখানে একটা রহস্যের সৃষ্টি হয়ে যাচ্ছে। নেহা স্যারের উত্তর দেওয়া শুরু করে, স্যার আমি মনে করি যখন আমাদের মন ও মস্তিষ্কের মধ্যে যখন কোনো একটা বিষয় বা সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়,
তখন আমাদের উচিত আমাদের মনের কথা শোনা। কারণ আমি মনে করি আমাদের শরীরকে আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করলেও আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে আমাদের মন, আর আমাদের মন সবসময় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতেই সাহায্য করে। সবাই নেহার কথা শুনে তালি দিতে থাকে, কিন্তু স্যারকে দেখে মনে হচ্ছে উনি এমন উত্তরে খুশি নন। আর কেউ কি আছে যে এর উত্তর দিতে পারবে? নেহা বুঝতে পারল যে তার উত্তরও সঠিক হয়নি। সে মন খারাপ করে তার সিটে বসে যায়। এমন সময় তন্ময় তার হাতটি তুলে বলে যে, স্যার আমি আমার মতে একটি উত্তর দিতে চাই। হ্যাঁ বলো। আসলে স্যার, যখন আমাদের মন আর মস্তিষ্কের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, তখন আমাদের উচিত আমাদের মস্তিষ্কের কথা শোনা। কারণ আমাদের মন সবসময় আবেগী সিদ্ধান্ত, আবেগী কথাবার্তা বলে। সে অতটা বিচার করে কোনো সিদ্ধান্ত দেয় না, কিন্তু আমাদের মস্তিষ্ক বিবেক দিয়ে বিচার করে, ঠান্ডা মাথায় বিবেচনা করে কোনটা আমাদের জন্য ভালো সেই সিদ্ধান্ত আমাদেরকে প্রদান করে। তাই আমার মতে আমাদের উচিত যখন আমাদের মন আর মস্তিষ্কের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, তখন আমাদের মস্তিষ্কের কথা বা সিদ্ধান্ত শোনা। তন্ময়ের কথা শুনে ক্লাসের সবাই চুপ হয়ে রয়েছে। ক্লাসের নীরবতা ভেঙে স্যার একটু মুচকে এসে হাততালি দিতে থাকেন। স্যারের দেখা দেখি ক্লাসের সবাই হাততালি দিতে থাকে। সবার অ্যাটেনশন এখন তন্ময়ের দিকে, এমনকি নেহাও তন্ময়ের দিকে তাকিয়ে আছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তোমার ব্যাখ্যা আমার ভালো লেগেছে। কি নাম তোমার? আমার নাম তন্ময়। তুমি কি ক্লাসে নতুন নাকি? হ্যাঁ স্যার, আজকে আমার প্রথম ক্লাস। ও আচ্ছা, ঠিক আছে, বসে পড়ো। স্যার আরও কিছুক্ষণ তন্ময়ের প্রশংসা করে তার ক্লাস শেষ করে চলে গেল। স্যার চলে যাবার পর, দারুণ বললে তো। আরে কই, তেমন কিছু না, আমি শুধু আমার মতামতটা প্রকাশ করেছি। খুব সুন্দর বলেছ। তুমি তো দেখছি অনেক ট্যালেন্টেড। তোমার কাছে তো পড়াশোনার দিক দিয়ে আমি কিছুই না। আরে না না, তেমন কিছু না। তারা আরও কিছুক্ষণ কথা বলতে থাকে একে অপরের সাথে। এদিকে নেহার মনটা খারাপ। এই প্রথমবার স্যার তার উত্তর পছন্দ করেনি। আসলে ক্লাসের টপারদের এরকম মন মানসিকতা একটু থাকেই। হঠাৎ করে যদি কেউই তাদের থেকে ভালো কিছু করে, তা তাদের ভালো লাগে না। নেহা মাঝে মধ্যেই তন্ময়ের দিকে তাকাচ্ছে আর ভাবছে, এই ক্ষেত টাইপের ছেলেটা ওর থেকে ভালো উত্তর কিভাবে দিতে পারলো। কিরে নেহা, কি ভাবছিস তখন থেকে? উই, কিছু না তো। হ্যাঁ, আমিও তখন থেকে দেখছি ও কি যেন ভাবছে। আরে কিছু ভাবছি না রে। বুঝতে পারছি তুই কি ভাবছিস তখন থেকে। তন্ময় তোর থেকে ভালো উত্তর দেয়, তুই এটাই ভাবছিস, তাই না? আরে বাদ দে তো, এই প্রশ্ন তো এমন কোনো বিষয় না। এইটা তো স্যার ক্লাসের বাইরে গিয়ে এমনি জিজ্ঞেস করেছে। আর দেখ তন্ময় ছেলেটা কত কিউট, ইনোসেন্ট টাইপ ফেস। শুধু পোশাক আশাকটা একটু মডার্ন নয়, তা আমাদের সব কিছুই তো ঠিকঠাক আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, অনেক কিউটও। চল ওর সাথে গিয়ে কথা বলি। এই তোরা থামবি এখন? আমার এখন ভালো লাগছে না। যা তোরা ওর কাছে যা, গিয়ে ওর সাথে কথা বল। আমি গেলাম। এই কথা বলে নেহা তার ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। দিশা রিমা ওকে পেছন থেকে অনেক ডেকেছে, কিন্তু শোনেনি। তাই ওরাও ওর পিছু পিছু চলে যায়। ক্লাস থেকে বেরিয়ে তারা ক্যাম্পাসে গিয়ে গোল হয়ে বসে থেকে সময় কাটায়। তন্ময় ক্লাসরুমে আরও কিছুক্ষণ বসে থাকার পর নিজের ব্যাগটা কাঁধে নিয়ে ক্যাম্পাসে গিয়ে দেখে যে নেহা ও তার বান্ধবীরা একে অপরের সাথে গল্প করছে। তারপর সে ওই বড় আম গাছটার নিচে গিয়ে বসে। সেখানে সে দেখতে পায় ওখানে রাজু বাদাম বিক্রি করে এখনও বসে আছে। তাকে দেখে রাজু বলে, ভাই আপনার টাকা বাংতি হয়েছে, এই লন। তন্ময়ের দিকে টাকা এগিয়ে দিয়ে, লাগবে না, রাখো তুমি। কিন্তু ভাই। কোনো কিন্তু না, রাখো তুমি। আচ্ছা ভাই, আপনি কি এইখানে নতুন? হ্যাঁ, আমি আজকেই প্রথম এসেছি এখানে। ও আচ্ছা, আসলে আপনার এর আগে কখনো দেখি নাই তো, তাই। ও আচ্ছা। নেহা ও তার বন্ধুরা একসাথে ক্যাম্পাসে বসে একে অপরের সাথে কথাবার্তা বলছে। এই, তোরা শুনেছিস রাইনো নাকি আবার একটা খুন করেছে, আর সেটা হলো জাফর। কি বলছিস তুই? হ্যাঁ, আমিও শুনেছি। দিন দিন তো তোর আতঙ্ক বেড়েই চলেছে। আমাদের দেশের প্রশাসন ওকে ধরতে পারছে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। সাধারণ মানুষের মনে এক প্রকার আতঙ্কের সৃষ্টি হয়েছে। তোরা একটা বিষয় খেয়াল করে দেখ, রাইনো কিন্তু শুধু বড় বড় নাম করা সমাজসেবক ব্যক্তিদেরকেই মারছে। এখন ঢাকাতে কেউ সেফ নয়।
তাদের মধ্যে এই বিষয় নিয়ে আরও অনেক কথাবার্তা হতে থাকে। রাইনোকে নিয়ে। আসলে কে এই রাইনো, কি বা তার পরিচয়? রাইনো নামক ব্যক্তিত্বের উদ্ভবটা ঘটে প্রায় আজ থেকে কিছুদিন আগে। এখন অবধি অনেকে তার হাতে মারা পড়েছে। সাধারণ মানুষদের মনে এক প্রকার আতঙ্কের মতো বিরাজ করছে সে। সম্প্রতি সময়ে এই রাইনোর উপদ্রবটা বেড়ে চলেছে। রাইনো এখন অবধি যতজনকে হত্যা করেছে তার মধ্যে সবাই বড় বড় ব্যক্তিত্ব এবং সমাজসেবক হিসেবে পরিচিত। কি কারণ হতে পারে এই সমাজসেবকদের হত্যা করার? আর সে কাউকে হত্যা করার পর একটা সিম্বল বা একটা প্রতীক ব্যবহার করে, যেন সরকার প্রশাসন বুঝতে পারে যে এই কাজটা রাইনোর। আর সেই সংকেতটা হলো মৃত ব্যক্তির বুকে নীল কালি দিয়ে লেখা থাকে রাইনো। তন্ময় আম গাছটার নিচে থেকে উঠে বাড়িতে যাওয়ার জন্য বেরোতেই দেখতে পায় ক্যাম্পাসে 5 জন ছেলে মিলে একটা মেয়েকে উত্ত্যক্ত করার মতো জঘন্য কাজ করছে। ক্যাম্পাসে থাকা কেউ তার প্রতিবাদ করছে না। মেয়েটা অসহায়ের মতো এদিক সেদিকে তাকাচ্ছে। এই ঘটনাটি দেখার পর তন্ময়ের প্রচণ্ড রাগ হয়, কারণ সে মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে। আর যে বিষয়টা সব থেকে খারাপ লাগে তার, সেইটা হলো যে কেউ সেই মেয়েটিকে সাহায্য বা প্রতিবাদ করছে না। তন্ময় সেই দিকে এগোতে থাকে। নেহা ও তার বন্ধুরা এতক্ষণ বিষয়টা দেখতে পায়নি, কিন্তু যে নেহা দেখলো যে একটা মেয়েকে এইভাবে সবার সামনে অসম্মান করা হচ্ছে, তখন সে আর চুপ করে বসে থাকতে পারল না। সেও এগোতে থাকে। পেছন থেকে তার বন্ধুরা তাকে মানা করলেও সে কারো কথাই শোনে না। নেহা তুই যাস না, রাফিন ভাইরা যা করছে তা করতে দে, ওরা কিন্তু ভালো না। তোরা চুপচাপ বসে থাকলে থাক, কিন্তু আমি তো যাবই। আজ ঘটনাটা ওর সাথে ঘটতেছে, এমন তো দিন আসতে পারে যে ঘটনা আমাদের সাথে ঘটবে। একজন মেয়ে হয়ে আমি অন্য কোনো মেয়ের সাথে এরকম অসম্মান দেখতে পারবো না। এই বলে নেহা এগোতে থাকে। নেহা দেখতে পায় যে রাফিন যে মেয়েটির ওড়নার দিকে হাত বাড়ায়, ঠিক সেই সময়ই তন্ময় ওর হাত ধরে নেয়। তন্ময় যখন রাফিনের হাত ধরল, তখন মেয়েটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাফিনের হাত ধরায় বলতে থাকে, আরে কে রে তুই যে আমার হাত ধরেছিস? তুই কি আমায় চিনিস? আমি আপনাকে চিনি না, তবে আমার চোখের সামনে একটা মেয়ের সাথে অন্যায় হচ্ছে, এইটা আমি মানতে পারবো না, তাই প্রতিবাদ করেছি। প্রতিবাদ? খুব প্রতিবাদী হয়েছিস তাই না? তারা আমি তোকে দেখাচ্ছি কিভাবে প্রতিবাদ করতে হয়। এই কথা বলার পর রাফিনের সাথেকার ছেলেগুলো তন্ময়কে মারার জন্য এগিয়ে আসতে থাকে। এমন সময় সেখানে আবির চলে আসে আর বলে, ভাই ওর ভুল হয়ে গেছে, ও আসলে ভার্সিটিতে নতুন, তাই কিছু জানে না। ওকে আমি সব বলে দিবনি, ও আসলে বিষয়টা বুঝতে পারেনি। ও আচ্ছা, ও তোর বন্ধু, ওকে সব বলে দিস, ও যেন নেক্সট টাইম থেকে এই ধরনের কাজকর্ম না করে। এবারের মতো নতুন বলে আর তোর বন্ধুর জন্য ছেড়ে দিলাম, কথাটা মাথায় রাখিস। আচ্ছা ভাই, আমি ওকে সব বুঝাই দিবনি। ঠিক আছে। এই কথা বলে রাফিন সেখান থেকে চলে যায়। তুমি জানো তুমি কাদের সাথে ঝামেলা করতে ধরছিলা? আমি জানি না ওরা কারা, কিন্তু আমার চোখের সামনে কোনো মেয়ের সাথে অন্যায় হতে দেখলে আমি তা সহ্য করতে পারি না। আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু ওরা ভালো ছেলে না। ওদের বাবাদের অনেক পাওয়ার, আর ওরা আমাদের সিনিয়র। তাই বলে কি ওরা যা ইচ্ছা তাই করবে? ওদের সাথে আর ঝামেলা করতে যেও না। আমি আজ না আসলে তোমায় খুব মারতো ওরা। এখন থেকে ওদেরকে দেখলে এড়িয়ে চলিও। আর যেহেতু তুমি পড়াশোনা করতে গ্রাম থেকে এত দূরে এসেছো, তাই তোমাকে বলছি পড়াশোনা চালাই যাও, কোনো ঝামেলাতে জড়াইও না। আচ্ছা বুঝলাম। এরপর আবির আর তন্ময় আরও কিছুক্ষণ কথা বলে যে যার মতো বাড়িতে চলে যায়। এদিকে নেহা ভাবছে, যে ছেলেটা এত সহজ সরল, সেই কিনা একটা মেয়েকে অসম্মানের হাত থেকে বাঁচালো। ভার্সিটির সবাই যে ছেলেকে দেখে ভয় পায়, যার ভয়ে কেউ কোনো কথাই বলতে পারে না, সেই রাফিনের বিরুদ্ধে গিয়ে এইরকম একটা ছেলে প্রতিবাদ করলো। ছেলেটার সাহস আছে বলতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। যেখানে সবাই রাফিন ভাইকে এতটা ভয় পায়, সেখানে তন্ময়ের মতো একটা ছেলে গিয়ে মেয়েটাকে সম্মান বাঁচালো। হ্যাঁ, আমি তো পুরোই অবাক। রিমা আর দিশা একে অপরের সাথে কথা বলছে, আর নেহা কি যেন মনে মনে ভেবেই চলেছে। তা দেখে ওরা নেহাকে বলতে থাকে, কিরে, কি ভাবছিস তুই তখন থেকে? দিশার প্রশ্নে নেহার ঘোর কাটল। নেহা বলে, ওই কিছু না তো। তখন থেকে দেখে যাচ্ছি তুই কি যেন ভাবছিস। না রে, এমনি।
তারপর তারা আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলে যে যার বাড়িতে চলে যায়। রাত 8টা। তন্ময় তার ঘরে বসে পড়াশোনা করেছে। তার মধ্যে কালকে আবার তার ক্লাস টেস্ট রয়েছে, তাই সে বইয়েতে গভীর মনোযোগের সাথে পড়ছে। হঠাৎ করেই তার মনে পড়ে যায় তার বাবা মার মৃত্যুর দিনটির কথা। কি ভয়ানক এক স্মৃতি ছিল, কত নিরুপায় ছিল সেদিন সে। তার বাবা মার আর্তনাদ এখনও তার কানে বাজে। তন্ময়ের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তন্ময় তার চোখের জল মুছে ফেলে। ভাবতে থাকে কি এমন দোষ ছিল তার, যার কারণে সে আজ এতিম। এসব ভাবতে ভাবতেই মুহূর্তের মধ্যেই তন্ময় কেন জানি না এক মুচকি হাসি হাসে। কি এই হাসির মানে? এই হাসির মানে কি আনন্দের বহিঃপ্রকাশ, নাকি কোনো ধ্বংসের সূচনা, নাকি কোনো চাপা কষ্ট? তন্ময় আরও কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে পড়ে। রাত 11:28। রাফিন নেশা করে মাতাল হয়ে রাস্তা দিয়ে বাড়ি ফিরছে। সে বাড়ি ফেরার সময় দেখতে পায় যে রাস্তার মাঝখানে 3টে বাইকের ওপর 3জন ব্যক্তি শুয়ে আছে। তাদের গায়ে কালো জ্যাকেট, কালো প্যান্ট এবং তারা মাস্ক পরা। রাফিন বলতে থাকে, কে রে তোরা? এত রাতে রাস্তার মাঝখানে বাইক ধার করে রাস্তা আটকে রেখেছিস? রাস্তা থেকে সরে যা। সরব না রাস্তা থেকে, কি করবি? রাতের বেলায় মাথা গরম করাস না। তোরা জানিস আমি কে? রাফিন এই কথাটি বলার পর সামনে দাঁড়িয়ে থাকা বাইকের ওপর বসা 3জন ব্যক্তি রাফিনের দিকে এগিয়ে আসতে থাকে এবং তাদের সবার হাতে একটা করে হকি স্টিক। তারা রাফিনের কাছে এসে তাকে ইচ্ছামতো মারতে থাকে, হাতে পায়ে হাঁটুতে সব জায়গায়। রাফিন ব্যথায় চিৎকার করতে থাকে। এইভাবে সেই 3জন ব্যক্তি রাফিনকে অনেকক্ষণ মারার পর তাদের বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। রাফিন রাস্তার মাঝখানে বসে থাকে। পরদিন সকালে তন্ময় ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। তন্ময় চারিদিকটা চোখ বুলিয়ে ভালো করে দেখে নিল। সে দেখল সবাই ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছে ক্যাম্পাস থেকে। তন্ময় আজ কিছুটা দেরি করে এসেছে। তন্ময় তার ক্লাসে ঢুকে যায়। গিয়ে দেখে সবাই চলে এসেছে, শুধু সে বাদে। যথারীতি সে আবিরের কাছে গিয়ে বসে পড়ে। কি হলো তন্ময়, আজ এত দেরি করলা যে? আজ একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, বুঝলাম। আজ তো পরীক্ষা আছে। হ্যাঁ আমি জানি। তোমার প্রস্তুতি কেমন? মোটামুটি ভালো। ও আচ্ছা। আবির এবং তন্ময় একে অপরের সঙ্গে কথা বলছিল এবং সেই মুহূর্তে ক্লাসের মধ্যে স্যার প্রবেশ করে। হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিপারেশন কেমন আজকের পরীক্ষার জন্য? সবাই একসাথে বলে, ভালো স্যার। ও আচ্ছা, দ্যাটস গুড। আজকে বোঝা যাবে তোমাদের প্রিপারেশন কেমন। এই বলে স্যার সবাইকে কোশ্চেন পেপার দিয়ে দেয় এবং পরীক্ষা চলতে থাকে। যে যার মতো পরীক্ষা দিতে ব্যস্ত এবং স্যার সবার উপর পর্যবেক্ষণ করছে। তন্ময় ও তার মতো করে সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে এবং এক পর্যায়ে সে পুরো ক্লাসরুমের পরিবেশটা বোঝার জন্য চারিদিকটা দেখতে থাকে। তখন সে দেখতে পায় নেহা কলম হাতে নিয়ে কে যেন ভাবছে এবং তার চোখ মুখ লাল হয়ে গেছে। আসলে এমন কিছু মানুষ রয়েছে যারা যখন খুব চিন্তার মধ্যে পড়ে যায় বা কোনো কিছু উত্তর খুঁজে পায় না, তখন তারা এমনভাবে নিজের মাইন্ডকে কাজে লাগায়, চিন্তা করতে থাকে বা কোনো কিছু মনে করার চেষ্টা করতে থাকে। তখন তাদের মুখ লাল হয়ে যায়, যেরকমটা এখন নেহার হচ্ছে। তন্ময় ওদিকে আর নজর না দিয়ে তার মতো করে লিখতে থাকে এবং একটা সময় পরীক্ষা শেষ হয় এবং স্যার সবার কাছ থেকে তাদের খাতা নিয়ে চলে যায় এবং যাওয়ার আগে বলে যায়, তোমরা এর রেজাল্ট কাল পাবে। পরীক্ষা শেষে সবাই একে অপরের সাথে কথা বলছিল, কার পরীক্ষা কেমন হয়েছে এগুলোই বলাবলি করছিল। হঠাৎ করে তন্ময় শুনতে পারে যে ক্লাসের মধ্যে কে যেন বলছিল, পরীক্ষা দিয়েই কি বা না দিয়েই কি, ফার্স্ট তো নেহাই হবে। এই কথা শুনে তন্ময় একটু মুচকি হাসে। আবির তন্ময়কে হঠাৎ করে জিজ্ঞেস করে, কেমন পরীক্ষা দিলা? তন্ময় একটু মুচকি হেসে বলে, মোটামুটি দিয়েছি। ও আচ্ছা। তুমি কেমন দিলা? আমার আর পরীক্ষা খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। ও আচ্ছা। তন্ময় আরো কিছুক্ষণ কথা বলে ক্লাস থেকে বেরিয়ে এসে ক্যাম্পাসে বসে। সে দেখতে পায় রাজু মন খারাপ করে বসে আছে। তন্ময় তার কাছে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে রাজু, তোমার মন খারাপ কেন? রাজু কিছুটা বিষণ্ণ কণ্ঠে বলে, না ভাই, কিছু হয়নি। আমায় বলো, কোনো সমস্যা নেই, আমাকে নির্দ্বিধায় সবটা বলতে পারো।
রাজু কিছুটা সময় নিয়ে ভেবে বলে, আসলে ভাই আজকে আমার সেরকম বেচা বিক্রি হয়নি। মুই প্রতিদিন যা কামাই তা দিয়ে মোর মাল লাইগা ওষুধ কিনা লইয়া যাই। আজকে তো মুই ওষুধ লইয়া যাইতে পারুম না, আর মোর মা একদিন ওষুধ না হইলেই অনেক সমস্যা হয়, মোর মা অনেক কষ্ট পায়। রাজু উপরোক্ত কথাগুলো বলতে বলতে অশ্রুসিক্ত হয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। তন্ময় তার পকেট থেকে তার মানিব্যাগ বের করে সেখান থেকে 500 টাকার একটি নোট বের করে রাজুর দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এটা দিয়ে আজকে ওষুধ কিনে নিয়ে যাও। না ভাই, আমি এই টাকা লইতে পারুম না। মোর মা মোরে কইছে কখনো কারুর থেকে হাত পেতে কোনো টাকা না লইতে, সব সময় সৎ পথে থাইকা কামাই করতে। আরে আমি তো তোমার বড় ভাইয়েরই মতো। এই টাকাটা নাও, আর এইটা দিয়ে তোমার মার জন্য ওষুধ কিনে নিয়ে যাও। তন্ময় রাজুকে আরো অনেকক্ষণ বোঝানোর পর সে টাকাটা নেয় আর বলে, ভাই আপনি অনেক ভালো, উপরওয়ালা আপনারে ভালো করুক। তন্ময় মুচকে এসে বলে, ঠিক আছে, এখন আমায় বাদাম দাও তো। রাজু তাকে বাদাম দেয় এবং তন্ময় সেখানে আরো কিছুক্ষণ বসে থাকে। তারপর সে বাড়িতে চলে যায়। রাত 8:22। তোর এই অবস্থা কে করেছে? আমি তো কিছু দেখতে পারিনি, অন্ধকারে। মাস্ক পরা ছিল তারা। কার এত বড় সাহস আমার ছেলের গায়ে হাত দিয়েছে? তার হাত আমি কেটে ফেলবো। তোমার কিছু করতে হবে না বাবা, আমাকে এবার সুস্থ হতে দাও। ওদের লাশ আমি বুড়ি গঙ্গাতে ভাসিয়ে দেব। কতজন ছিল ওরা? 3 জন। ঠিক আছে, তুই সুস্থ হয়ে নে, তারপর দেখ ওর কি অবস্থা করি। রাফিনকে গতকাল রাতে কারা যেন বেধরম পিটিয়েছে, যার ফলে সে ওখানেই সেন্সলেস হয়ে যায়। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার বাবা এবং বন্ধুরা সেখানে এসে কথা বলে তার সাথে। রাত 1:22। হ্যালো বস। তোর কাজ কত দূর? সব কিছু রেডি বস, কালকে শুধু পাখিগুলোকে ট্রান্সফার করে দেব অন্য খাঁচাতে। এই জন্যই তো তোকে আমি এত ভরসা করি। ধন্যবাদ বস। তুই এই কাজটা ঠিক মতন কর, তাহলে তোর জন্য পুরস্কার আছে। ওকে বস। তারা ফোন কেটে দেয়। আসলে রাশেদ হলো বর্তমান সময়ের মাফিয়া ওয়ার্ল্ডের কিং, কিন্তু সে যত রকম অবৈধ কাজ সব করে। নারী পাচার থেকে শুরু করে ড্রাগস স্মাগলিং, অস্ত্র পাচার, সব কাজ সে করে। রমেশ তার খুবই কাছের লোক, প্রায় সময়ই তার যত অবৈধ কাজকর্ম আছে তা রমেশই করে থাকে। কালকেও তাদের একটা মিশন আছে, সেইটা হলো 28 জন নারীসহ বিভিন্ন অস্ত্র ও ড্রাগস স্মাগলিং। রাশেদ সমাজের চোখে খুবই ভালো একজন মানুষ, কিন্তু তার এই ভালো মানুষের মুখোশের পেছনে যে অসাধু দেশদ্রোহী খারাপ মানুষটা লুকিয়ে আছে তা কেউই জানে না। এমনকি প্রশাসনের চোখেও সে অত্যন্ত ভালো মানুষ। তবে কালকে কি সে তার এই লক্ষ্যে সফল হবে? সে কি তার মিশন কমপ্লিট করতে পারবে? পরদিন সকালবেলা তন্ময় আর আবির ভার্সিটিতে ক্লাসে বসে একে অপরের সাথে গল্প করছে। তখনও ক্লাসে স্যার আসেনি। আজকে তো রেজাল্ট দেওয়ার কথা। রেজাল্ট আজকে দিক বা কালকে দিক, ফার্স্ট তো একজনই হবে, সে হলো নেহা। ও আচ্ছা। তন্ময় নেহার দিকে তাকায়। সে দেখতে পায় মেয়েটা যথেষ্ট হাসি খুশি, মায়াবী একটি মুখ। তন্ময় একটু মুচকে এসে আবার আবিরের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ক্লাসরুমে স্যার প্রবেশ করলো। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল, আর কিছুক্ষণের মধ্যেই তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। আর এই পরীক্ষাটা ছিল তোমাদের মেধা সৃজনশীলতা পরীক্ষা। তো আজকের এই পরীক্ষাতে তৃতীয় হয়েছে দিশা। স্যারের কথা শুনে সবাই বুঝে ফেলে যে কে দ্বিতীয় হয়েছে এবং কে প্রথম হয়েছে, কারণ প্রতিবারই প্রথম হয় নেহা, দ্বিতীয় হয় রিমা এবং তৃতীয় হয় দিশা। তো সেই অনুযায়ী সবাই জানে যে দ্বিতীয় হয়েছে রিমা, প্রথম হয়েছে নেহা। কিন্তু স্যার সবাইকে অবাক করে দিয়ে বলতে থাকে, এবার তৃতীয় হয়েছে দিশা এবং দ্বিতীয় হয়েছে নেহা। দ্বিতীয় হয়েছে নেহা। এই কথাটা শোনার পর ক্লাসের সবাই অবাক হয়ে যায়। দ্বিতীয় হয়েছে নেহা, এর মানে কি? তবে ফার্স্ট হয়েছে কে? কে সেই ব্যক্তি যে কিনা নেহাকে পেছনে ফেলেছে? নেহা সহ ক্লাসের সবাই অবাকের চরম সীমায় যে কে এইবার ফার্স্ট হয়েছে, যে কিনা নেহাকে পেছনে ফেলেছে। নেহা প্রচণ্ড রকম অবাক হয়, তার মনটাও খারাপ হয়ে যায় স্যারের কথা শুনে। সেও এখন ইচ্ছুক জনতার মতন শুনতে চায় যে কে এইবার ফার্স্ট হয়েছে। আবির তন্ময়কে বলতে থাকে, হাউ ইজ ইট পসিবল? কে সেই মহান ব্যক্তি যে কিনা নেহাকে পিছনে ফেলেছে? আমার তো মনে হয় তুমি হয়তো ফার্স্ট হয়েছো।
তন্ময় একটু মুচকি এসে কথাটা বলে। ও মেন, নাইস জব। আমি যে পরীক্ষা দিয়েছি তাতে করে টপ 20-এও আমি নাই। তন্ময় আর আবির একে অপরের সাথে হাসাহাসি করতে থাকে। স্যার বলতে থাকে, এবার ফার্স্ট হয়েছে একজন ছেলে, সে নতুন ছাত্র আমাদের ভার্সিটির, আর সে হলো তন্ময়। ক্লাসের সবাই অবাক হয়ে যায়, কারণ যে এইবার ফার্স্ট হয়েছে তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। আবির অবাক হয়ে তন্ময়ের দিকে তাকিয়ে আছে। ক্লাসের সকলে দুটি চোখের কেন্দ্রবিন্দু এখন একজন সাদাসিধে ছেলে। নেহাও অবাকের চরম সীমায়, তার সঙ্গে কিছুটা রাগান্বিত, কারণ সে এইবার প্রথমবার ফার্স্ট হতে পারেনি, আর যে ফার্স্ট হয়েছে তা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। স্যার বলতে থাকে, ওয়েল ডান তন্ময়। থ্যাংক ইউ স্যার। এভাবেই পড়াশোনা করতে থাকো, আমাদের ভার্সিটি আরও অনেক দূরে এগিয়ে যাবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। হ্যাঁ শোনো, তুমি আর তন্ময় তোমরা একসাথে স্টাডি করতে পারো, এতে করে তোমাদেরও লাভ হবে এবং আমাদের ভার্সিটিও অনেক দূরে এগিয়ে যাবে। ওকে স্যার। তোমার কি মন খারাপ? কই না তো স্যার। এইবার একটু পজিশন এদিক সেদিক হয়েছে, এতে এত হাইপার হওয়ার কোনো কারণ নেই। নেক্সট টাইম থেকে আর একটু বেশি এফোর্ট দিও, তাহলে আরও বেটার কিছু করতে পারবা। ওকে স্যার। শোনো, সামনে তোমাদের একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে, অনেক ভার্সিটি সেখানে অংশগ্রহণ করবে। যেভাবে হোক আমাদের চ্যাম্পিয়ন হতেই হবে। বিগত 3 বছর ধরে আমরা শুধু 3 নম্বর এবং 2 নম্বর পজিশনেই থেকে যাচ্ছি, এবার ভালো কিছু করতে হবে, আর এটার বাকি ডিটেলস আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। স্যার উপরোক্ত কথাগুলো বলে চলে যান। তুমি পরীক্ষা এত ভালো দিয়েছিলে, আর আমি জিজ্ঞেস করলে বলতাম মোটামুটি। আসলে আমি যেই কাজই করি না কেন, তারপর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে কাজটা কেমন হয়েছে, আমি এই উত্তরটাই দেই, কারণ আমার জীবনে শতভাগ ভালো বলতে কিছু নেই। দারুণ বললে তো, কথার মধ্যে একটু রহস্যের গন্ধ ছড়িয়ে দিলে। শুধু কথার মধ্যে না, আমি মানুষটাই রহস্যে ঘেরা, যে রহস্যের উন্মোচন আমি নিজেও করতে পারিনি। আসলে কিভাবে যে এত রহস্য আমি জড়িয়ে গেলাম, কিভাবে নিজেকে হারিয়ে ফেললাম এই দুনিয়ার মায়াতে, তা আমি আজও বুঝতে পারি না। আবির অবাক হয়ে তন্ময়ের কথা শুনছিল। সে মনে মনে ভাবছে, এই ছেলেটার মধ্যে কিছু একটা তো রয়েছে, কথার মধ্যেও রহস্য। আবার যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি, সেই ছেলেই কিনা ফার্স্ট হয়েছে। আবির এইরকম এক মনে চিন্তা করা দেখে তন্ময় কিছুটা মুচকে এসে বলে, কি ভাবছো এত মনোযোগ দিয়ে? আবিরের ঘোর কাটল। সে বলে, কই কিছু না তো। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তন্ময় আর আবির কারো কিছুক্ষণ কথা বলে তারপর তন্ময় সেখান থেকে বাড়িতে চলে আসে। রাত 12:23। রমেশেরা আজকে 28 জন নারীসহ আরও বিভিন্ন জিনিসের স্মাগলিং করবে। কিরে, সব কিছু রেডি তো? জি ভাই, সব কিছু রেডি। হ্যাঁ 28 জন হয়েছে তো? হ্যাঁ ভাই, কাটাই 28 জন। গুড জব। অস্ত্র আর ড্রাগসগুলো কি সব রেডি? জি ভাই। আর কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে, তারপর সব লোড করে দিবি তোরা। ওকে বস। আজ রাশেদের একটা বড় মিশন। 28 জন নারী পাচার সহ ড্রাগস এবং বিভিন্ন অস্ত্র বাইরের দেশে চালান হবে। রাশেদের এই কাজটার পুরো দায়িত্বে রয়েছে রমিজ। তবে আসলে কি আজকে 28 জন নারী পাচার হয়ে যাবে? 28 জন নারী তাদের জীবনের মানেটা হারিয়ে ফেলবে? তাদের জীবন কি অন্ধকারের গভীরে হারিয়ে যাবে? তাদের সুন্দর ভবিষ্যৎ ঝুঁকির মুখে। কিছুক্ষণের মধ্যে 3টে বড় বড় ট্রাক ঢুকলো গোডাউনের ভেতরে। তারপর রমিজের সমস্ত লোক ব্যস্ত হয়ে পড়ল মেয়েগুলোকে গাড়িতে তুলতে। চারিদিক থেকে মেয়েগুলো চিৎকার ভেসে আসতে লাগলো। তাদের করুণ আর্তনাদে ভরে গেল গোডাউনটা, কিন্তু তবুও কারো মন গলল না। গলবেই বা কি করে? এরা তো মানুষ নয়, এরা হলো মানুষরূপী জানোয়ার। আস্তে আস্তে রমিজের লোকেরা সবাইকে গাড়িতে তুলল। বিভিন্ন ড্রাগস, অস্ত্র সবগুলো তারা খুব সেফলি গাড়িতে লোড করে দিল। সবকিছু রেডি, এখন গাড়িগুলো ছাড়বে এবং কিছু মেয়েদের জীবন ভবিষ্যৎ হারিয়ে যাবে পুরোই অন্ধকারে। গাড়িগুলো স্টার্ট দিতে থাকে। এমন সময় গোডাউনের ভেতরে একটা মোটর সাইকেলে করে একজন ব্যক্তি ভেতরে প্রবেশ করে। তার মুখে মাস্ক পরা আর পরনে কালো প্যান্ট এবং জ্যাকেট। রমিজ অবাক হয়ে যায়, কারণ এই সময় এখানে কারো আসার কথা না, আর এই ঠিকানার কথা শুধু তার লোকেরা ছাড়া আর কেউ জানে না। রমিজ বলতে থাকে, কে রে তুই, আর এখানে কি করছিস? এখানকার ঠিকানা কই পেলি? আগন্তুক ব্যক্তিটি কোনো উত্তর না দিয়ে মোটরসাইকেল থেকে নেমে তার উপর বসে পড়ে এবং তারপর তার পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে
সেখান থেকে একটি সিগারেট বের করে তার মুখে নিয়ে লাইটার দিয়ে ধরিয়ে পরমানন্দে সিগারেট টানতে থাকে। আগন্তুক ব্যক্তিটির এমন ব্যবহার দেখে রমিজের মাথা পুরোই গরম হয়ে যায়। আগন্তুক ব্যক্তিটির সাহস দেখে ওখানকার সবাই অবাকের চরম সীমায়। তোর আচরণ ব্যবহার স্পর্ধা দেখে আমি সত্যি অবাক হচ্ছি। যাই হোক, এখানে ঢুকে যেহেতু পড়েছিস, বেরোতে আর পারবি না। মরার আগে বলে দে, কে তুই? আমিও তো দেখি কার এত বড় সাহস। আগন্তুকটি হাসতে থাকে, জোরে জোরে হাসতে থাকে। মৃত্যুর আগে হয় এমন একটু, আর মৃত্যুর শোকে তুই পাগল হয়ে গেছিস। এইবার আগন্তুকটি বলতে থাকে, আমায় মারবি তোরা? আমায় মারবি তো মার, মার না। আগন্তুক কথাটি বলে হাসতে থাকে। রমিজের পাশে দাঁড়িয়ে থাকা একজন তার হাতে থাকা রামদা নিয়ে আগন্তুকের দিকে দৌড়ে এগিয়ে আসতে থাকে। ঠিক এমন সময় হঠাৎ করে দৌড়ে আসতে থাকা ব্যক্তিটির কপাল ভেদ করে একটি গুলি বেরিয়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে থাকে তার নিথর দেহ। এই ঘটনা থেকে রমেশ সহ রমিজের সকল লোকজন কয়েক ধাপ পিছিয়ে যায়, আর আগন্তুকটি জোরে জোরে চিৎকার করে হাসতে থাকে। ও কে তুই? কি রে, এখন তোর গলার আওয়াজ এমন হয়ে গেল কেন? কে তুই? ইউ আর ডেভিল, নট এঞ্জেল। দ্যাটস আই নো অ্যান্ড আই অ্যাম দ্য রাইনো। আগন্তুকটির মুখে রাইনোর নাম শুনে রমেশ সহ সবাই কয়েক ধাপ পিছিয়ে গেল। সবার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম পড়তে থাকলো। আসলে আগন্তুকটি হচ্ছে রাইনো, তবে এই রাইনোর আসল পরিচয় কি তা কেউ জানে না। রমেশ বলতে থাকে, তুই হইলি একা, আর আমরা কতজন? তুই যেই হোস না কেন, আমাদের কিচ্ছু করতে পারবি না। রাইনো হাসতে থাকে। তারপর সে তার সিগারেটের শেষ টান মেরে ওপরে ছুঁড়ে মারে। তারপর গোডাউনের সমস্ত আলো বন্ধ হয়ে যায়। তারপর একের পর এক স্নাইপার চলার শব্দ শুনতে পাওয়া যায়। কিছুক্ষণ পর লাইট চলে আসে এবং রাইনোর সামনে দাঁড়িয়ে শুধুমাত্র একজন ব্যক্তি, সে হলো রমেশ, এবং তার সাথে থাকা লোকজন সবার নিথর দেহ মাটিতে পড়ে আছে। রমেশ ভাই থরথর করে কাঁদছে। সে বুঝতে পেরে গেছে এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এর ক্ষমতা অনেক। রমেশ দৌড়ে গিয়ে রাইনোর পায়ে পড়ে গিয়ে বলে, ভাই, এবারের মতো আমি ক্ষমা করে দিন, আমি আর কোনোদিন এগুলো করব না। আমি কাউকে ক্ষমা করি না রে, কারণ আমি ক্ষমা করার কেউ নই। আমি তোর জন্য একটা কাজ করতে পারি। কি কাজ ভাই? তোকে উপরওয়ালার কাছে পাঠিয়ে দিচ্ছি, তুই উনার কাছে ক্ষমা চেয়ে নিস। এই বলে রাইনো তার কোমরে থাকা বন্দুকটি বের করে রমেশের বুক বরাবর 3টে গুলি চালায়, আর ওখানে রমেশের প্রাণ পাখি বেরিয়ে যায়। রাইনো জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, ইউ আর ডেভিল, নট এঞ্জেল। দ্যাটস আই নো অ্যান্ড আই অ্যাম দ্য রাইনো। গোডাউনের ভেতরে আরো 3জন লোক প্রবেশ করে, যারা হলো রাইনোরই লোক। তারা সেখানে আরো কিছুক্ষণ থেকে রাইনো সেখান থেকে চলে যায়। এতক্ষণ গোডাউনের মধ্যে যা যা চলছিল সব ঘটনায় মেয়েগুলো গাড়ির ফাঁকা জানালা দিয়ে দেখেছিল। তারা খুশি যে তারা বেঁচে গিয়েছে এবং তাদেরকে বাঁচিয়েছে রাইনো। যদিও বা রাইনোর মুখে মাস্ক পরা ছিল, যার কারণে তারা কেউ তার মুখটি দেখতে পায়নি, তবে তাদের সকল কথোপকথন তারা শুনেছে। তাদের কাছে রাইনো এখন হিরো। এতদিন যে নামটা তাদের কাছে আতঙ্কের ছিল, সেই নামটা এখন তাদের কাছে একটা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানের একটি নাম। সকালবেলা পুলিশ মেয়েগুলোকে উদ্ধার করে এবং বিভিন্ন ড্রাগস এবং অস্ত্রপাতি সেখান থেকে জব্দ করে। মিডিয়াও সেখানে চলে আসে এবং মেয়েগুলোকে জিজ্ঞেস করে কি ঘটেছিল গতকাল রাতে এখানে। মেয়েগুলো কাল রাতের সমস্ত ঘটনা মিডিয়াকে বলে দেয় এবং তারা মিডিয়ার মাধ্যমে রাইনোকে ধন্যবাদ, শ্রদ্ধা, সম্মান জানায়। তারা আরও বলে যে আজ যদি রাইনো না থাকতো তাহলে আমরা কেউই হয়তো আর এদেশের আলো দেখতে পারতাম না। পুলিশ সেখান থেকে রমেশ এবং তার লোকজনের মৃতদেহগুলো পোস্টমর্টমে পাঠায় এবং মেয়েগুলোর মুখে তারা সবটা শোনার পর নিশ্চিত হয়ে যায় যে এই কাজগুলো রাইনোই করেছে। যদিও বা রাইনো এই কাজগুলো করার মাধ্যমে অনেকের জীবন বাঁচিয়েছে, যার কারণে আইন হয়তো তাকে এই খুনগুলো করার জন্য অতটা কঠোর কোনো শাস্তি দেবে না, তবে খুন তো খুনই। আইন নিজের হাতে তুলে নেওয়াও এক ধরনের অপরাধ। সকালবেলা ভার্সিটিতে নেহা ক্লাসে বসে আছে। তার চোখ দুটো ভার্সিটির ক্লাস জুড়ে একজনকে খুঁজছে, কিন্তু তাকে সে কোথাও দেখতে পারছে না। তার ভেতরে কেমন যেন করছে। নেহা আসলে তন্ময়কে খুঁজছে, কিন্তু সে আজকে ভার্সিটিতে আসেনি। নেহা হঠাৎ করে ভাবে সে কেন তন্ময়কে খুঁজছে, তার আশা বা না আসাতে তার কি চাই আসে? তবে কি সে তন্ময়ের প্রেমে পড়ে গেল না তো
নেহা নিজের মনকে আবার বলতে থাকে, ধুর, কি সব ভাবছি আমি। আমার জন্য পুরো ভার্সিটি পাগল, আর আমি কিনা ওই খ্যাত আনস্মার্ট ছেলেটার প্রেমে পড়বো। নেহা এসব ভাবতে ভাবতে পাশ থেকে শুনতে পায় দিশা রিমাকে বলছে, আজ তন্ময় ভার্সিটিতে আসেনি? রে, কি কিউট ইনোসেন্ট একটা ছেলে। দেখলেই প্রেম করতে মন চায়। ওই, ওর দিকে কুনজর দিবি না। কেন কেন, ও কি তোর বয়ফ্রেন্ড নাকি? এখন নয়, কিন্তু হয়ে যাবে। আসছে, তোর মতো পেতনির সাথে ও জীবনেও প্রেম করবে না, ও তো শুধু আমার। দিশা ও রিমার ঝগড়া করা দেখে নেহা সেখানে চলে আসে আর বলতে থাকে, কি শুরু করেছিস তোরা? একটা ছেলেকে নিয়ে, একটা খ্যাত আনস্মার্ট ছেলের জন্য তোরা ঝগড়া করছিস? কি আছে ওর মধ্যে? ওর মধ্যে অনেক কিছু আছে। কি মায়াবী তার চেহারা, ইনোসেন্ট ফেস, দেখলেই তো ভিতরে কেমন একটা হয়। হ্যাঁ, ঠিক বলেছিস। ও যদি একটু পরিপাটি আর স্টাইলিশ ভাবে চলাচল করে তাহলে ও ভার্সিটির টপ হ্যান্ডসাম ছেলেদের মধ্যে একজন হবে। বাই দ্য ওয়ে নেহা, তোর সাথে কিন্তু দারুণ মানাবে। হ্যাঁ, ঠিক বলেছিস, তোরা দুইজনকে একসাথে দারুণ লাগবে। কি ভুলভাল বকছিস? ওর মতো একটা আনস্মার্ট খ্যাত ছেলেকে আমি ভালোবাসবো? ইম্পসিবল। ইম্পসিবল নাকি কি সেটা তো আমরা জানি। ইদারিং ক্লাসের পুরো সময়টাই তুই তন্ময় দিকে তাকিয়ে কাটিয়ে দিস। আমরা অনেকবার লক্ষ্য করেছি বিষয়টা, যা তোর জন্য আমরা আমাদের জায়গা ছেড়ে দিলাম। তন্ময় এখন থেকে আমাদের জিজু। দিশা ও রিমা একসাথে, তোরা ভুলভাল বকা বাদ দে তো, আমি মোটেও ওর দিকে তাকাই না। আমরা বুঝি, সব বুঝি। নেহা ওখান থেকে চলে আসে আর ভাবতে থাকে, সত্যি কি আমি ওর দিকে তাকিয়ে থাকি? আর তাছাড়াও আমি তাকে নিয়ে ভাবি। আজকেও ভার্সিটিতে আসেনি, সেটা নিয়ে অনেকক্ষণ ভাবলাম। তবে কি ওদের কথাই ঠিক? এসব ভাবতে ভাবতে নেহা ভার্সিটি থেকে তার বাড়িতে চলে আসে এবং আসার আগে প্ল্যান করে তারা তিনজন মিলে আজ বিকেলে নদীর পাড়ে ঘুরতে যাবে। তন্ময় বিছানায় শুয়ে আছে, কারণ একটু আগেই তার ঘুম ভেঙেছে। মোবাইলটা হাতে নিয়ে সময় দেখতেই তার চোখ বড় বড় হয়ে যায়, কারণ তখন বাজে দুপুর 12টা 13 মিনিট। তন্ময়ের আজকে ভার্সিটিতেও যাওয়া হলো না। আসলে ওকে খুব ক্লান্ত মনে হচ্ছে। মনে হয় সে যেন সারা রাত জেগে কোনো কাজ করেছে। তন্ময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টিভিটা চালাতে দেখলো যে রাইনোর নিউজ। সে নাকি 28 জন নারীর প্রাণ বাঁচিয়েছে। সবার চোখে সে হিরো। একটা মিডিয়ার রিপোর্টে ওই 28 জন মেয়ের মধ্যে একজনের বাবা বলছে, হোক সে সন্ত্রাসী, হোক সে অপরাধী, এরকম অপরাধী আমরা আরও চাই। যেখানে দেশের আইন থেমে যায় সেখানে থেকে এরকম সন্ত্রাসীর কাজ শুরু হয়। এই অপরাধী তো আজ অবধি কোনো নিরাপদ মানুষের কোনো ক্ষতি করেনি। এই অপরাধী তো কখনো কোনো গরিবের ক্ষতি করেনি, বরং সমাজের থাকা কিছু আবর্জনা, ইট, এগুলোকে সে পরিষ্কার করেছে। আজ যদি রাইনো না থাকতো তাহলে আমাদের মেয়েদের কি হতো, তাই ভাবলেই আমার বুক কেঁপে ওঠে। তারপর স্লোগান উঠল, উই লাভ রাইনো। একে একে সবার মুখে এই স্লোগান উঠতে থাকলো। তন্ময় নিউজটা দেখে মুচকি হাসলো আর বলল, আসলেই তো রাইনো ভালো কাজ করেছে। সেও হাসতে হাসতে বলে, উই লাভ রাইনো। রাইনো? এই রাইনো কে? এই রাইনো আমার পিছনেই বা কেন লেগেছে? ও খুবই ঠান্ডা মাথার খেলোয়াড় ভাই, ওকে ধরা খুবই কঠিন হবে। রানার গালে কষে একটা থাপ্পড় মারে রাশেদ। আমার কাছে কঠিন বলে কিছু নেই, আর তুই আমার সামনে ওই রাইনোর প্রশংসা করছিস? সরি বস। শোন সবাই, আপাতত আমাদের কাজের পরিমাণ কমিয়ে দে আর রাইনোকে খোঁজার চেষ্টা কর। ওকে বস। আমিও দেখব এবার রাইনো কি করতে পারে। এতদিন ওকে কিচ্ছু বলি নাই, কিন্তু এখন ও আমার সহ্যের সীমা অতিক্রম করে গেছে। আমি ওর অস্তিত্ব এই দুনিয়া থেকে মিটিয়ে দিব। বিকেলবেলা তন্ময় একটু রিফ্রেশমেন্টের জন্য নদীর পাড়ে ঘুরতে গেছে। তন্ময় সেখানে গিয়ে দেখে কত লোকজন। কেউ তার ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ বা তার বন্ধু বান্ধবদের সাথে এসেছে, তবে এদের থেকে কাপলের সংখ্যায় বেশি। তন্ময় নদীর পাড়ে একটা কোনায় গিয়ে বসে। সে আজ যথেষ্ট পরিপাটি হয়ে এসেছে। পরনের জামা কাপড়ও খুব একটা খারাপ না। সে বসে আছে আর ভাবছে অতীত, তার মা বাবার মৃত্যুর সেই দিনটি। তার চোখের সামনে ঘটেছিল সবটা, কিন্তু সে কিছু করতে পারেনি। এসব ভাবতে ভাবতে তার চোখের কোণে কখন যে জল চলে এসেছে তা সে বুঝতে পারেনি। আসলে এরকম চুপচাপ ছেলেদের ভিতরটা অনেক কষ্ট দিয়ে, কালো অতীত দিয়ে ভরা থাকে, যার কারণে হয় তারা একেবারে চুপচাপ,
একাকিত্ব প্রেমী হয়ে যায় বা একেবারে হিংস্র হয়ে যায়। আবার কেউ কেউ এই দুই গুণের অধিকারী হয়ে যায়। তন্ময় হঠাৎ শুনতে পারে পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকছে। সে পেছনে ফিরে দেখে আবির, আর তার সাথে একজন মেয়ে। মেয়েটা আবিরের সমবয়সী হবে। আবির তন্ময়ের দিকে এগিয়ে এসে বলতে থাকে, তুমি এই সময় এখানে? এই একটু ঘুরতে এসেছি। আজ ভার্সিটিতে আসোনি? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আর কি যাইনি। ও আচ্ছা। উনি কে? তন্ময় আবিরের সাথে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, হো শিট, তোমার সাথে তো পরিচয় করানো হয়নি। এর নাম হলো রিশা, আমার গার্লফ্রেন্ড। হ্যালো ভাইয়া। হ্যালো। আপনার কথা শুনেছি আবিরের মুখে, আপনি অনেক ট্যালেন্টেড। আরে আবির একটু বাড়িয়েই বলেছে। তারা আরো কিছুক্ষণ সেখানে গল্প করতে থাকে। ওই দেখ, ওইখানে তন্ময় বসে আছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এখানে কই তন্ময়কে পাইলি তোরা? ভালো করে দেখ। দিশা তন্ময়কে দেখিয়ে বলে, তাই তো, ওটা তো তন্ময়ের সাথে আবিরও আছে, আবার একজন মেয়েও আছে। মেয়ে থাকলে তোর কি? আমার আবার কি হবে, এমনি বললাম। তোরা কথায় কথায় এমন খোঁচা মারবি না তো, আমার ভালো লাগে না। আচ্ছা। আরে ওগুলো বাদ দে, তন্ময়কে দেখ, আজ আগের থেকে অনেকটা চেঞ্জ। ড্রেস আপও কিছুটা চেঞ্জ, চুলগুলো এলোমেলো নেই, আগের থেকে একটু বেশি সুদর্শন লাগছে, তাই না? চেঞ্জ হবে না? মেয়ে নিয়ে ঘুরতে এসেছে, সেজে আসবে না? আরে ওইটা তন্ময়ের কেউ না, ওইটা আবিরের গার্লফ্রেন্ড রিশা। আমি ওকে ভালো করে চিনি, আমার কাজিন হয় রিশা। ও, মনে হচ্ছে তুই খুব শান্তি পেলি। আমি শান্তি পাবো কেন? আমি শুধু বললাম, তুইও না রিমা। আচ্ছা তোরা এখন এত কথা বাদ দে, চল ওদের ওইখানে গিয়ে গল্প করি কিছুক্ষণ। তোরা যা, আমি যাব না। আরে চল তো। নেহাকে এক প্রকার জোর করেই ওখানে তারা নিয়ে যায় ওদের ওখানে। তন্ময়, আবির, রিশা সেখানে গল্প করতেছিল। হঠাৎ করে সেখানে আরো 3 জন মেয়ে এগিয়ে আসে। এরা হলো নেহা, দিশা, রিমা। আরে তোমরা যে, কি খবর তোমাদের? এই তো ভালো, তোমার কি খবর? আরে আপু, তুমি এখানে? না, দেখতে আসলাম, তুমি কি করছো? দিশা মুস্কি এসে, আসলে আপু। থাক, কিছু বলা লাগবে না, আমি সব জানি। রিশা, দিশা তোমার কে হয়? আমার কাজিন হয়। ও আচ্ছা। ওরা 3 জন দাঁড়িয়েছিল। আবির ওদেরকে বলে, আরে দিশা, নেহা, রিমা দাঁড়িয়ে আছো, এখানে বসো। ওরা 3 জন ওখানে বসে যায়। তোমার নাম তন্ময়, রাইট? তাই না? আপনার নাম? আমার নাম রিমা, ওর নাম দিশা, আর ওকে তো মনে হয় নিশ্চয়ই চেনই। হ্যাঁ, উনি তো নেহা। তন্ময়ের মুখে নেহা নামটা শুনে নেহাও কিছুটা অবাক হয়, কারণ নেহা ভেবেছিল তন্ময় হয়তো নেহাকে চেনে না। কিন্তু নেহার ধারণা ভুল। সে মনে মনে ভাবছে, সেটা যে কখন কি করে বোঝাই যায় না। বাহ, আমাদের কাউকে চিনো না, ওকে চিনো, ভালো তো। আসলে স্যার অনেকবার ওনার নাম নিত তো, তাই জানতে পেরেছি। আর তুমি আমাদেরকে আপনি করে সম্বোধন করছো কেন? আমরা তো তোমারই ক্লাসমেট। হ্যাঁ, বন্ধুদের মধ্যে আপনি আপনি ডাকতে মানায় না। অনেকক্ষণ পর নেহা কথা বলল। নেহার গলার আওয়াজ শুনে তন্ময়ের ভেতরে কেমন একটা অনুভূতির সৃষ্টি হলো। হ্যাঁ, নেহা তো ঠিকই বলেছে। আমি আপনিতেই ঠিক আছি। না, আর কোনো আপনি আপনি না, এবার আপনি আপনি করলে তোমার নদীতে ফেলে দিব কিন্তু। ফেলে দেন, আমি সাঁতার জানি। গুড, তুমি তো তাও জানো আমাদের নেহা তো এত বড় হয়ে গেছে, তাও সাঁতার জানে না। আমি সাঁতার জানি না, শিখে নিব। আর কবে শিখবা তুমি সাঁতার? তোমরা কি আজকের নিউজটা দেখেছিলে? কি নিউজ? আরে রাইনো নিউজ। দেখেছি। রাইনো 28 জন মেয়ের জীবন বাঁচিয়েছে। হ্যাঁ, একদিন আমি রাইনোর সম্বন্ধে খুবই বাজে ধারণা পোষণ করতাম, অপরাধী ভাবতাম। তবে এখন আমার চিন্তা ভাবনার কিছুটা পরিবর্তন এসেছে। সবকিছু না জেনে শুনে কাউকে জাজ করা উচিত নয়, যেমনটা রাইনোর ক্ষেত্রে হয়েছে। সকলেই তার সম্বন্ধে নেগেটিভ চিন্তাভাবনা পোষণ করত, কিন্তু এখন সবার কাছে রাইনো হিরো। যেখান থেকে আইনের চিন্তাভাবনা শেষ হয়, সেখান থেকে রাইনোর চিন্তা শুরু হয়। তার এতদিনের কাজকর্মে আমি যা বুঝলাম। বাহ, দারুণ বললে তো। তারপর তারা সেখানে আরো কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্প করতে থাকে। সন্ধ্যার সময় তারা সবাই যে যার বাড়িতে চলে যায়। তন্ময় বাড়িতে চলে আসে। ভেতরে প্রবেশ করতেই তার ফোনে একটা ফোন আসে। ওরা এখন আমাদেরকে খুঁজতেছে। খুঁজতে দে ওদের।
এই কথা বলে তন্ময় ফোন কেটে দেয়। রাত প্রায় 2:23। রানা তার কারে করে তার ডেরায় ফিরছে, সঙ্গে ড্রাইভার সহ আরও 3 জন আছে। মদ খেয়ে পুরো মাতাল হয়ে আছে তারা। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। হঠাৎ সে গাড়িতে জোরে ব্রেক কষে। কিরে, এত জোরে ব্রেক করলি কেন? ভাই, সামনে কেউ একজন বাইকের উপর শুয়ে আছে। রানা চোখ কষলিয়ে সামনে তাকিয়ে দেখে যে কালো প্যান্ট, জ্যাকেট এবং মাস্ক পরা একজন ব্যক্তি রাস্তার মাঝখানে বাইক দাঁড় করিয়ে তার উপর শুয়ে আছে। রানার মন মেজাজ খুব গরম হয়ে যায়। ড্রাইভার জোরে জোরে হর্ন দেওয়া শুরু করে। হর্নের আওয়াজে বাইকে থাকা ব্যক্তিটি শোয়া অবস্থা থেকে উঠে বাইকের ওপর বসে যায়। তারপর সিগারেট বের করে জ্বালিয়ে টানতে থাকে। রানার মাথায় রক্ত উঠে যায় এমন কাজকর্ম দেখে। এই আসিফ, দেখ তো ওর সমস্যা কি? আসিফ বেরোতে যাবে তার আগেই বাইকে থাকা ব্যক্তিটি সিগারেট মুখে নিয়ে জোরে জোরে হেঁটে ওদের গাড়ির দিকে আসতে থাকে। ওদের গাড়ির সামনে এসে ওই ব্যক্তিটি গাড়ির সামনের দিকে যেখানে ইঞ্জিন থাকে ওইখানে সজোরে ঘুষি মারে। এতটা শক্তি দিয়ে মারার ফলে গাড়ির পেছনের দিকটা উঁচু হয়ে যায়। পুরো গাড়ি কেঁপে ওঠে। রানারা কিছুটা ভয় পেয়ে যায় এত শক্তির প্রয়োগ দেখে। এই কে তুই? আগন্তুক ব্যক্তিটি হাসতে হাসতে বলে, এইটুকুতেই ভয় পেয়ে গেলি? আমি কে জানতে চাস? আমি কে? যাকে তোরা খুঁজছিস আমি সেই। ইউ অল আর ডেভিল, নট এ অ্যাঞ্জেল। দ্যাটস আই নো অ্যান্ড আই এম দ্য রাইনো। আসলে এই আগন্তুক ব্যক্তিটি হলো রাইনো। রাইনোর নাম শুনে রানা সহ গাড়ির ভেতরে যতজন ছিল সবাই ভয়ে কাঁপতে থাকে। তারা মনে মনে ভাবতে থাকে, এই আমরা কার সামনে পড়লাম। রানা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে, রাইনো? হ্যাঁ, আমি সেই রাইনো। রাশেদকে বলে দিস যে সিংহ তার রাজত্বে চলে এসেছে। এতদিন সে যেভাবে এই মাফিয়া ওয়ার্ল্ডকে ধ্বংস করেছে, আমি চলে এসেছি সেটাকে আবার আগের মতো করতে। কারণ রাজা তো রাজা, আর রাজার উদ্ভব ঘটে গেছে। এতদিন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় শুধু জিতে গেছে। রাশেদ কত অপকর্ম করে গেছে, মাফিয়া ওয়ার্ল্ডের নামটার মানেই সে পাল্টে দিয়েছে। এত রকমের অপরাধ করেছে যার কোনো ক্ষমা নেই। ওকে আরও বলে দিস যে সময় ঘনিয়ে এসেছে। সিংহের থাবার মধ্যে যখন সে পড়বে ওই দিন ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তোদের আমি আজকে কিছুই করব না, তোরা চলে যা। আমি শুধু তাদেরকে জানিয়ে দিয়ে গেলাম সিংহ তার রাজ্যে ঢুকে পড়েছে। এবার খেলা হবে অন্য লেভেলের। শেষ কথাটা বলে রাইনো আরও একবার গাড়ির সামনের দিকটায় সজোরে ঘুষি মারে। এবার গাড়ির সামনের দিকটা একেবারেই ভেঙে চুরমার হয়ে যায়। তারপর রাইনো তার বাইকে করে সেখান থেকে চলে যায়। রানা মনে মনে ভাবতে থাকে, এবারের লড়াইটা খুব একটা সহজ হবে না, কারণ আসলেই সে সিংহ। সে আমাদেরকে তার হাতের নাগালে পেয়েও কিছু করলো না। সে শুধু তার অস্তিত্বের জানান দিয়ে গেল। আসলে এবার বড় কিছু হতে চলেছে। এবারের লড়াইয়ে শুধু একটা হিংস্র ব্যক্তিত্বই বাঁচবে, হয় সেটা রাশেদ আর না হলে রাইনো। কারণ একটা মানুষের মধ্যে এতটা হিংস্রতা সে কখনো দেখেনি। তার কথা বলার ধরন, তার অ্যাটিটিউড একদম রাজার মতো, যে রাজা কোনো কিছুর পরোয়া করে না। তার যা ভালো মনে হয় সে সেটাই করে। আসলেই এবারের খেলাটা হবে অন্য লেভেলে। তারপর রানারা অন্য একটা গাড়ি করে সেখান থেকে চলে যায়। রাশেদের সাথে 2 দিন তাদের কোনো কথা হবে না, কারণ সে দুবাইয়ে গিয়েছে নতুন একটা ডিলের জন্য। সকালবেলা তন্ময় ভার্সিটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে। যদিও ক্লাস শুরু হতে এখন অনেকটা সময় বাকি আছে। তন্ময় রাজুর কাছে যায়। তন্ময়কে দেখে রাজু বলতে থাকে, তন্ময় ভাইয়া যে, কি খবর আপনার? এই তো ভাইয়া ভালো, তুমি কেমন আছো? এই তো ভাইয়া, মুইও ভালো আছি। তোমার মার শরীর এখন কেমন? মোর মা এখন ভালোই আছে। আপনারে কালকে তো দেখলাম না। আসলে কাল আমি ভার্সিটিতে আসি নাই। ও আচ্ছা। তন্ময় রাজুর সাথে কথা বলছিল, এমন সময় সেখানে নেহা চলে আসে বাদাম কিনতে রাজুর থেকে। এই রাজু, আমার বাদাম দাও তো। দাঁড়ান আপা, দিতাছি। তন্ময়কে দেখে নেহা বলতে থাকে, তন্ময় যে, কি খবর তোমার? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এখানে কি করছো? রাজুর সাথে গল্প করি। আর ছেলেটা এইভাবে মুচকি হাসে কেন? পাগল করার মতো হাসি। উফ। আপা, এই লন আপনার বাদাম। নেহা রাজুকে তার টাকাটা দিয়ে দেয়। তারপর তন্ময়কে বলতে থাকে, চলো, ক্লাসে যাবে না? সময় তো হয়ে এসেছে। হ্যাঁ যাব তো। তা চলো একসাথে যাই। আচ্ছা চলেন। তন্ময় আর নেহা ক্লাসের দিকে হাঁটা দেয়।
যখন তারা দুজন একসাথে ক্লাসের ভেতরে প্রবেশ করতে যাবে তখন ক্লাসের সবাই তাদের দিকে তাকিয়েছিল এবং নেহা তার বান্ধবীদের পাশে গিয়ে বসে যায়। আবির তন্ময়কে বলতে থাকে, কিরে ভাই, তুমি আর নেহা একসাথে আসলা মানে? ওই যে ক্যাম্পাসে দেখা, তারপর নেহা আমাকে বলল যে একসাথে ক্লাসে যাই চলো, তো তাই ওর সাথে আসলাম। ও আচ্ছা, নেহা বলছে? হ্যাঁ। সামথিং সামথিং নাকি মামা? ধ্যাত, কি বলো তুমি? ও কোথায় আর আমি কোথায়? ভালোবাসাকে কোথায় সেটা দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে। কার মন কোথায় সেটা থেকে, বুঝলা? বুঝলাম। কি রে, তুই তন্ময়ের সাথে আসলি যে? ক্যাম্পাসে দেখা হলো, ওইও ক্লাসের দিকে আসতেছিল, তাই একসাথে আসলাম। বিষয়টা কেমন যেন লাগছে আমার। তোর তো সব বিষয় কেমন জানি লাগে। আচ্ছা বাদ দে তোরা, এখন ক্লাস কর। ক্লাসের সবাই সবার মতো স্যারের কথা শুনছে। কিছুক্ষণ পর ক্লাস শেষ হয়ে যায়। ক্লাস শেষ করে তন্ময় ক্যাম্পাসে আম গাছটার নিচে গিয়ে বসে। ওখানে রাজুও আছে। তন্ময় আপন মনে আকাশের দিকে তাকিয়েছে, আনমনে কে যেন ভাবছে। হঠাৎ করে সে শুনতে পায় কে যেন তাকে বলছে, আমি কি এখানে বসতে পারি তন্ময়? তন্ময়ের সম্মোহন কাটে। সে ভালো করে তাকিয়ে দেখে যে সামনে নেহা দাঁড়িয়ে এবং উপরোক্ত কথাগুলো নেহাই বলেছে। তন্ময় নেহাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ বসুন। তুমি এইখানে বসে যে? এমনি বসে আছি, ভালো লাগছিল না তাই। ও আচ্ছা, আনমনে কি ভাবছিলে? কিছু না তো, প্রকৃতির সাথে কথা বলার চেষ্টা করছিলাম। ও আচ্ছা। আপনি এই জায়গায় হঠাৎ করে? এমনি দেখলাম তুমি এখানে বসে আছো, তাই ভাবলাম তোমার সাথে গিয়ে একটু কথা বলি। তাছাড়া স্যারও বলেছিলেন যে পড়াশোনার ক্ষেত্রে একে অপরকে সাহায্য করতে, তার মধ্যে তুমি তো অনেক ভালো ছাত্র। আপনার মতো তো এত ভালো স্টুডেন্ট আমি নই। কি বলো, আমাকেও পিছনে ফেলে দিয়েছো, এখন বলছো আমার মতো ভালো স্টুডেন্ট না? ওইটা ভুল করে হয়ে গেছে। ও আচ্ছা, শোনো তো, কথায় কথায় আপনি আপনি বলা বাদ দিতে পারো না? আমরা তো একই ক্লাসে পড়ি। আমার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস পাল্টাতে হবে। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা নয়, আজ থেকে। একটু তো সময় লাগবে। না, এখন থেকে। আচ্ছা ঠিক আছে, তো তুমি বাসায় যাবে কখন? সাব্বাস, অবশ্যই তোমার মুখে আমি তুমি আমাকে তুমি করে বলতে সক্ষম। জি, বাসায় যাবা কখন? এই তো একটু পর। আচ্ছা। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি রাইনোর কথা শুনলে একটু বেশি সিরিয়াস হয়ে যাও কেন? কই না তো, আমি তো স্বাভাবিকই থাকি। আমি শুধু ওর কাজের যেই পজিটিভ দিকটা আছে ওইটা নিয়ে কথা বলি। তার কাজকর্ম, তার অ্যাটিটিউড দেখে মনে হয় সে তার জগতের রাজা, তার রাজ্যের আসল সিংহ। সে তার শিকারকে একা মারে না, সে তার শিকারকে তার নিজের ডেরায় গিয়ে তার সমস্ত সেনার সামনে মারে। তার কাজকর্ম একজন ভয়ডরহীন রাজার মতো। যখন সে তার হিংস্র রূপে আসে তখন তার সামনে থেকে কোনো অপরাধী বেঁচে ফিরতে পারে না। আচ্ছা বুঝলাম, আমিও একটা সময় ওকে খুব খারাপ ভাবতাম, তবে তার কাজকর্ম পিছনে কারণ জানার পর, তার ব্যক্তিত্বকে আরো ডিপলি জানার পর আমার ধারণার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। ও আচ্ছা। নেহা তন্ময়ের সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেই থাকে। তার যেন আর বাড়ি ফিরতে মন চাইছে না। তার সাথে কথা বলতে নেহার ভালোই লাগছে। বাসায় যাবা না? তাই তো আমার একদমই মাথায় নেই। তোমার সাথে কথা বলতে গিয়ে আমি ভুলে গিয়েছি যে আমাকে বাসায় যেতে হবে। ও আচ্ছা, এখন যাও। থাকো, আমি বাসায় যাই। এই বলে নেহা সেখান থেকে চলে যায়। তন্ময়ও তার বাড়িতে চলে আসে। তন্ময় বাড়িতে আসার পর তার ফোনে একটা কল আসে। ভাই, শিকার তো দেশের বাইরে চলে গেছে। হাওয়া খাইতে গেছে হয়তো দেশের বাইরে। তোরা তোদের খেলাটা খেলে যা। ঠিক আছে ভাই। ফোন রাখছি। তন্ময় ফোন কেটে দেয়, দিয়ে বিছানার উপর দুই হাত মেলে দিয়ে শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে চিৎকার করে হাসতে থাকে। যেই হাসির আসল কারণ কেউ জানে না। হঠাৎ করে সহজ সরল ছেলেটা কেমন যেন হিংস্র প্রকৃতির হয়ে গেল। তার চোখে মুখে স্পষ্ট হিংস্রতা, তার পুরো চোখে মুখে ঝলসে প্রতিশোধের আগুন। তবে এরকম হিংস্রতার কারণ কি? এর মধ্যে রয়েছে কি এমন ঘটনা? কিছুক্ষণ পর তন্ময় আবার স্বাভাবিক হয়ে যায়। তারপর সে তার পকেট থেকে সিগারেট বের করে টানতে থাকে। তন্ময়ের মতো এত সহজ সরল ছেলেও সিগারেট খায়, বিষয়টা আশ্চর্যজনক। আর তার সিগারেট টানার ধরনটা একেবারে রাইনোর মতন। বিষয়টা হয়তো কাকতালীয় হতে পারে, আবার এমনও হতে পারে যে তন্ময়ী রাইনো। তা কি করে সম্ভব? এইরকম একটা সাদাসিধে ছেলে
কিভাবে রাইনোর মতো হিংস্র ব্যক্তিত্ব হতে পারে। তবে রাইনোর কথা শুনলেই তন্ময় অনেকটা সিরিয়াস হয়ে যায়, মুচকি মুচকি হাসে। এর কারণই বা কি? সবকিছু যেন রহস্যে ঘেরা। যে রহস্য শুরু কোথায় আর শেষই বা কোথায়? নেহা বাড়িতে চলে আসে, তারপর ভাবতে থাকে, তন্ময়ের সাথে আমার কথা বলতে এত কেন ভালো লাগে। ওর কথা বলার ধরন, বোঝানোর ধরন কতটা সাবলীল, আর ওর কথার মধ্যে একটা রহস্যের গন্ধও থাকে। সবটা মিলে ছেলেটা যেন একটা পারফেক্ট পার্সোনালিটি। তার সাথে কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে যায় তাও খেয়াল থাকে না। তবে কি আমার মনে তন্ময়ের জন্য কোনো দুর্বলতার সৃষ্টি হয়েছে? তন্ময়ের জন্য কি আমি মনে ভালো লাগা বা প্রেমের উদ্ভূত ঘটেছে? এসব ভাবতে ভাবতে নেহা মুচকি এসে তার মুখটা বালিশে গুজে নেয় আর ভাবতে থাকে, হয়তো আমি ওর প্রেমেই পড়ে গিয়েছি। যাক, আর কদিন যাক, তারপর আমি ওকে আমার মনের অনুভূতি বলবো। এইভাবেই দেখতে দেখতে আরও 2 দিন কেটে যায়। তন্ময় ভার্সিটিতে যেতে থাকে, নেহা ওর সাথে আরেকটু ফ্রি হতে থাকে। রাশেদেরও কাজকর্ম এখন বন্ধ। সেও দুবাই থেকে দেশে ফিরে এসেছে নতুন কাজের অফার নিয়ে, যেটা সে করবে খুব গোপনে আর খুব বড় একটা মিশন। রাত 11:22। রানা রাশেদকে সেদিনের ঘটনার বিষয়ে কোনো কিছুই বলেনি। রাইনো যে তাদের সামনে এসে তাদেরকে এক প্রকার হুমকি দিয়ে গেছে, তার অস্তিত্বের জানান দিয়ে গেছে, সেই ঘটনা রানা রাশেদকে জানায়নি। শোন রানা, এবারের মিশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবার দুবাইতে বড় পার্টির সাথে আমাদের ডিল হয়েছে। 150 জন মেয়ে সহ 2 ট্রাক অস্ত্র এবং 1 ট্রাক ভর্তি ড্রাগস দুবাই যাবে। আমি চাই না যে এবার কোনো গন্ডগোল হোক। আর আমাদের এই মিশনে আমি শিওর যে রাইনো অবশ্যই আসবে এবং আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তার জন্য আলাদা ব্যবস্থা করে রাখবি। মনে রাখিস, এবার যদি আমরা ফেল হই তাহলে সব শেষ। আর এবারের মিশন কমপ্লিট করব আমি নিজে দাঁড়িয়ে থেকে। আর এবার যদি রাইনো আমার সামনে আসে তো ওর লাশও খুঁজে পাওয়া যাবে না। আর এবারের কাজটা হবে একটু দেরিতে। 150 জন মেয়েকে জোগাড় কর খুব দ্রুত। 17 থেকে 20 বছরের মেয়েদেরকে যেখানেই দেখবি সেখান থেকেই তুলে আনবি। ওকে বস, এবার আমরা আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব। এবার রাইনো যদি কোনো রকম বাধা প্রদান করতে আসে আমাদেরকে, তাহলে ও আর ফিরবে না। এই না হলে তোরা আমার লোক। এইবারের মিশনটা যদি সাকসেসফুল হয় তো তাহলে তোদের জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। ঠিকঠাক মতন কাজ শুরু করে দে। ওকে বস। সকালবেলা তন্ময় ভার্সিটির গেট দিয়ে ভার্সিটিতে প্রবেশ করছে। আজ একটু সে দেরি করে ফেলেছে, তাই সে কোথাও দাঁড়ায়নি। সরাসরি সে তার ক্লাসের দিকে যাচ্ছে এবং সে গিয়ে দেখতে পারে যে স্যার ইতিমধ্যে ক্লাসে প্রবেশ করেছে। সে স্যারকে বলতে থাকে, স্যার, মে আই কাম ইন? ইয়েস, তবে এতটা দেরি করা উচিত নয়। সরি স্যার। ওকে, গো টু ইয়োর সিট। তন্ময় গিয়ে আবিরের পাশে বসে পড়ে আর বলতে থাকে, আজ অনেকটাই দেরি করে ফেলেছি। হ্যাঁ, তা একটু তো করেছেই। স্যার আজকে বিতর্ক প্রতিযোগিতার জন্য আমাদের ক্লাস থেকে যাদেরকে সিলেক্ট করেছে তাদের নাম প্রকাশ করবে। আর কাকতালীয়ভাবে এবার আমাদের ভার্সিটি হয়ে যারা বিতর্ক প্রতিযোগিতায় লড়বে তারা সবাই আমাদের ক্লাসেরই। ও আচ্ছা। স্যার বলতে থাকে, তোমাদের সবাইকে হয়তো আমি বলেছিলাম যে একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হবে, যেখানে দেশের বিভিন্ন ভার্সিটি থেকে একটা করে টিম আসবে। আর গত কয়েক বছর ধরে আমাদের ভার্সিটির দলটা সেমিফাইনাল এবং ফাইনালে গিয়ে হেরে যাচ্ছে। তো আমি এবার আশাবাদী যে এবার আমি যাদেরকে সিলেক্ট করছি তারা ভালো কিছু করবে। তো আমি যাদেরকে সিলেক্ট করেছি তাদের নাম বলছি। প্রথম হলো নেহা। সবাই এক প্রকার নিশ্চিত ছিল যে নেহা সিলেক্ট হবে, কারণ সে ক্লাসে টপ গার্ল। দ্বিতীয় হলো রিমা, আর তৃতীয় হলো দিশা এবং চতুর্থ হলো আবির। দ্বিতীয় তৃতীয় ঠিক ছিল, তবে আবির নিজেও কল্পনা করতে পারেনি যে সে এই দলটাতে থাকবে। আবির প্রচণ্ড রকম অবাক হয়। এবং লাস্ট এবং পঞ্চম যে সে হলো নতুন স্টুডেন্ট এবং তাকে নিয়ে আমি একটু বেশি আশাবাদী, আর সে হলো তন্ময়। তন্ময়ের নামটা শুনে ক্লাসের সবাই আরও বেশি অবাক হয়, কারণ নতুন একটা ছেলে সে বিতর্ক দলে জায়গা পেয়ে গেল। তন্ময়ের নামটা শুনে সব থেকে বেশি খুশি হয়নি নেহা। আবিরও খুশি নয়, কারণ এতগুলো মেয়ের ভিড়ে একটা ছেলে তো রয়েছে। তো তোমরা প্রস্তুতি নাও, পরশুদিন থেকে কিন্তু প্রতিযোগিতা শুরু। স্যার তারপর তার ক্লাস করিয়ে বেরিয়ে যায়। একটা ক্লাস করে সকল শিক্ষার্থী ক্লাস থেকে প্রায় বেরিয়ে যায়। তারপর বড় আম গাছটার নিচে যেই 5 জন বিতর্ক প্রতিযোগিতার দলের জায়গা পেয়েছে তারা সবাই বসে আছে এবং নিজেদের মধ্যে কথা বলছে।
সবাই শোনো, স্যার আমাদের ওপর ভরসা করে খুবই কঠিন একটা দায়িত্ব দিয়েছেন, আমাদের ভার্সিটি থেকে জেতানোর। আর আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, গত কয়েক বছর ধরে আমাদের ঢাকা ভার্সিটির ভালো কিছু করতে পারেনি। ভাই, এবার আমাদের ভার্সিটির এবং স্যারের এই সাহসী সিদ্ধান্ত যে শুধু আমাদের ক্লাস থেকেই সবাইকে সিলেক্ট করা, এর মান রাখতে হবে। তুমি কিছু বলছো না যে তন্ময়? আমি ভাবছিলাম যে আমার মতো একজনকে স্যার কেন সিলেক্ট করলো। হয়েছে, আর ভাব নিতে হবে না। আচ্ছা, আসলে আমাদের সর্বোচ্চ চেষ্টা শুধু না, আমরা এবার চ্যাম্পিয়ন হব। এত কনফিডেন্স? হ্যাঁ, কনফিডেন্ট তো থাকবেই। যেখানে তোমাদের মতো টপাররা আছে সেখানে ভয়ের কি? আর সব থেকে বড় কথা, নেহার মতো একজন ব্রিলিয়েন্ট টপ গার্ল আমাদের টিমে, আমাদের আর চিন্তা কোথায়? হয়েছে, আর খোঁজে দিতে হবে না। আমি কখনো এরকম এত বড় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি, তাই আমার ওপর এত ভরসা করে লাভ নাই। তাহলে আবির আছে তো, ও জিতিয়ে দিবে, সমস্যা নাই। ভাই, আমারে তোমরা কিছু বলিও না। স্যার হয়তো ভুল করে আমাকে সিলেক্ট করেছে, আমি এমনিতেই ভয়ে আছি। সবাই কনফিডেন্স রাখো, ভালো কিছু হবে, ভয়ের কিছু নেই এখানে। আর প্রতিযোগিতা আমাদের ভার্সিটিতেই হবে, তো এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। সব থেকে কঠিন প্রতিদ্বন্দ্বী হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওরাই আমাদের একটু সমস্যা করে, আমি বিগত বছরগুলোতে দেখছি। আচ্ছা, সমস্যা নেই, সবাই রিল্যাক্সে ঘুমাও আর প্রস্তুতি নাও। যাই হোক, একটা বিষয় ভালো লাগলো যে তন্ময় তুমিতে সুইচ করছে, আমাদেরকে তুমি বলে সম্বোধন করছে। হ্যাঁ, ঠিক বলছিস। তারপর তারা আরও কিছুক্ষণ সেখানে কথাবার্তা বলে যে যার মতো বাড়িতে চলে যায়। তন্ময় কার সাথে যেন ফোনে কথা বলছে। কি রে, কি খবর পাইলি? ভাই, পাখি এবার বড় বাসা বানাবে। তাই নাকি? পাখির বাসা বানানোর আগে ভেঙে দিতে হবে। পাখি একটু বেশি উঠতে চাচ্ছে, তাই না? পাখির অন্তিম সময় ঘনিয়ে এসেছে। এই বলে তন্ময় ফোন কেটে দেয়। তন্ময় কার সাথে এমন কথা বলে পেঁচিয়ে যে কথাবার্তার মানে ঠিক মতো বোঝা যায় না। কী বা তার পরিচয়, কী বা তার কাজ, পাশে ফোনে এমন কথা বলে। আসলে ছেলেটা কখন কি করে তা একদমই বোঝা যায় না। তার এমন রহস্যজনক কথা বলার কারণ কি? তবে কি সে শুধু তন্ময় নয়, নাকি অন্য কেউ, নাকি তার আলাদা কোনো পরিচয় রয়েছে? প্রশ্ন যেন বেড়ে চলেছে, কিন্তু তার উত্তর মিলছে না। এদিকে নেহা তার রুমে বসে আছে, তার সাথে বসে আছে তার দুজন বেস্ট ফ্রেন্ড দিশা এবং রিমা। খিরে, তুই কি তন্ময়ের প্রেমে পড়েছিস নাকি? হ্যাঁ, আমিও খেয়াল করেছি যখন স্যার তন্ময়ের নামটা নিল, তোর চোখে মুখে আমি বিজয়ের মতো খুশি দেখেছি। আর বড় আম গাছটার নিচে যখন আমরা কথা বলছিলাম সবাই মিলে, তখন তুই তন্ময় দিকে বারবার তাকাচ্ছিলি, আর যে দৃষ্টিতে ছিল মায়া, ভালো লাগা একটা অনুভূতি। আসল কারণটা কি বলতো তুই? নেহা কিছুক্ষণ চুপ থেকে বলতে থাকে। আসলে ইদানিং আমি ওর প্রতি দুর্বল হয়ে গিয়েছি। ওর ওই মুচকি হাসি, সহজ সরল ওই মুখটা, ওর গুছিয়ে কথাবার্তা বলার ধরন আমার হৃদয় কেড়েছে। আমি ওকে নিয়েই অনেকটা সময় ভাবছি। ও আমার মনের একটা জায়গা নিয়ে নিয়েছে। ওর সাথে সময় কাটাতে আমার ভালো লাগে, জানি না কেন, তবে একটা অনুভূতি তো আছেই ওর জন্য আমার মনে, কিন্তু প্রকাশ করতে পারি না। বাহ, তুই তো সাহিত্যক হয়ে গেছিস দেখছিস প্রেমে পড়ে। তো ওকে তোর মনের কথা বলে দে। ভয় করে যদি আমাকে রিজেক্ট করে দেয়। তোকে রিজেক্ট করবে এমন ছেলেও দুনিয়াতে আছে? ও অন্যরকম রে। এই কয়েকদিনে বুঝে গেলেও অন্যরকম। একটু তো বোঝাই যায়। আমি আমার জীবনের কোনোদিনই কোনো রিলেশনে যাই না, শুধুমাত্র একজন পারফেক্ট মানুষের অপেক্ষায় ছিলাম। আমার মনে হয় যে তন্ময় সেই পারফেক্ট মানুষটা। এত কথা বাদ দিয়ে ওকে বলে দিলেই তো পারিস। আমি এত বিতর্ক প্রতিযোগিতার পর ওকে আমার মনের সব কথা বলবো, তারপর বাকিটা ওর সিদ্ধান্ত। কালকে বললেই তো পারিস। না, কালকে বললে হবে না। আমি যদি কালকে ওকে বলি আর ও যদি আমাকে রিজেক্ট করে, তাহলে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতার দলটার মধ্যে একটা ইফেক্ট পড়বে। তাই এই প্রতিযোগিতা শেষ হবার পর আমি ওকে সবটা বলবো। এটাও ঠিক বলেছিস তুই। তাহলে বিতর্ক প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই সবটা বলছিস? ওকে তন্ময়। কি তন্ময়? আরে তুই ওকে ভালোবাসিস না, এই জন্য তুইও যা, তন্ময়ও তা। তোকে আজ থেকে তন্ময় বলেই খেপাবো। আরে আগে হইক তো, তারপর বলিস, তখন আমি একটু শান্তি পাবো। আর এখন বলে কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, হওয়ার পরেই বলবো। আচ্ছা,
আসলে ভালোবাসার বা ভালো লাগা বা প্রেম কার মনে কার প্রতি কখন আসে সেটা সে নিজেও জানে না। এই জিনিসগুলো হয় হঠাৎ করে, আকস্মিকভাবে। কারো হয়তো কোনো ব্যবহারে, কারো হয়তো কোনো আচরণে, বা কারো হয়তো চেহারার প্রতি। একটা মায়ের কারণে কোনো কোনো ব্যক্তি অপর প্রান্তে থাকা ব্যক্তিটির প্রেমে পড়তে পারে। ঠিক যেই ঘটনাটা নেহার ক্ষেত্রে ঘটেছে। আসলে সে হয়তো কোনোদিন কল্পনাও করতে পারেনি যে তন্ময়ের মতো একটা ছেলের প্রেমে সে পড়বে, কিন্তু সে পড়ে গেছে। তন্ময় যখন প্রথম ভার্সিটিতে আসে তখন হয়তো তার পোশাক আশাক অতটা ভালো ছিল না, বা তার চালচলন বা তার ব্যবহারে কিছুটা পরিবর্তন ছিল। কিন্তু ধীরে ধীরে সে যখন আসতে থাকে তার পোশাক আশাক কিছুটা পরিপাটির মধ্যে আসে, তার ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা স্ট্যান্ডার্ডের মধ্যে আসে।